প্রিয় দর্শক, আজ আলোচনা করব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক এবং চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে। আজ সারাদিন এই বিষয়টি ফেসবুকে সামনে এসেছে। কেমন যেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে হযরত মাওলানা মামুনুল হক সাহেবকে। চরমোনাই পীরের সাথে মামুনুল হক সাহেবদের পারিবারিক সম্পর্কটা একটু গভীর, এটা আপনাকে বুঝতে হবে। মামুনুল হক সাহেব চরমোনাই পীর পরিবারের বাহিরের কেউ নয়। চরমোনাইয়ের মরহুম শায়েখ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহিকে ছাড়া চরমোনাইয়ের ইতিহাস অসম্ভব। সেই মুফতি ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া ছাত্র। এটার আচরণ এবং সৌহার্দ্যপূর্ণতা উভয় পরিবারের মধ্যে আমরা বারবার দেখেছি। মামুনুল হক সাহেবের আলোচনা বলেন, ফজলুল করিম সাহেব এবং রাজাউল করিম সাহেবদের আলোচনা বলেন, সবগুলো একরকম। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু অতি উৎসাহী লোক রয়েছে যারা এই গভীর বন্ধনকে ছিন্ন করে ফেলছে। ইসলামী আন্দোলনের জনসমর্থনটাই মামুনুল হক সাহেবের শক্তি, আর মামুনুল হক সাহেব হচ্ছেন ইসলামী আন্দোলনের শক্তি। কিন্তু আমরা এটাকে দূরে সরিয়ে ফেলছি, একটার থেকে আরেকটাকে আলাদা করে আমরা মূলত আমাদের শক্তিকেই নষ্ট করছি। এবার আলোচনা করি ইসলামী আন্দোলনের কিছু অতি উৎসাহী ব্যক্তিদের ব্যাপারে। দেখেন ভাই, মামুনুল হক সাহেবের একটি বক্তব্য নিয়ে আপনি বারবার আলোচনা করছেন, যেটা তিনি বিএনপির একটি মঞ্চে আলোচনা করেছেন। আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগাগোড়াই ভূমিকা হলো আবু জাহালের ভূমিকা। একটা বিষয় খেয়াল করেন, একজন বক্তা যখন আলোচনা করে তাকে তিনটি বিষয় মাথায় রেখে কথা বলা উচিত। স্থান, কোন স্থানে যিনি কথা বলছেন। দ্বিতীয় হচ্ছে পাত্র, কাদের সামনে তিনি কথা বলছেন। তৃতীয়টা হচ্ছে কাল, সময়, কোন সময় তিনি কথা বলছেন। হযরত মাওলানা মামুনুল হক সাহেব বিএনপির একটি মঞ্চে যে বক্তব্য দিয়েছেন, বিএনপির পক্ষে যে কথাগুলো বলেছেন, তার মানে এই নয় যে তিনি তার দলকে বিএনপিতে নিয়ে ঢুকিয়ে ফেলেছেন অথবা বিএনপির জোটে তিনি চলে গিয়েছেন। ঠিক একই জায়গায় যদি আপনিও যেতেন, আপনি এটাই করতেন, কারণ আপনাকে স্থান, কাল, পাত্র অনুযায়ী কথা বলতে হবে। মামুনুল হক সাহেব যদি সেখানে যে বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতেন, তাহলে তিনি ইজ্জত নিয়ে ফিরতে পারতেন না। বিকল্প পদ্ধতি হিসেবে পিআর পদ্ধতিকে আমরা পূর্ণাঙ্গভাবে সমর্থন করি না, এজন্য যে পিআর পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতার দিক হলো জনগণ ভোট দিয়ে তাদের যে প্রতিনিধি নির্বাচন করবে, সেই ভোটাররা তাদের প্রকৃত প্রতিনিধি কে করছে কোন আসন থেকে, সে বিষয়টা ভোটারদের সামনে তার কোনো সঠিক পরিচয় থাকবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে পিআর পদ্ধতি। ভাই, পিআর পদ্ধতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি এটা উত্থাপন করেছেন। এখানে সবাই একমত হবে বিষয়টা এরকম নয়। এটাই তো রাজনৈতিক সৌন্দর্য। কেউ পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে। সবাই যদি আপনার মতামতকে গ্রহণ করে তাহলে তো আর বিতর্ক থাকে না। দেখেন, রাজনৈতিক বিচক্ষণতা অনেক বড় একটি বিষয়। একটি কথা একটি সংগঠনের মানসম্মান শেষ করে দিতে পারে, আবার একটি কাজ এমন একটি কাজ যেটি একটি সংগঠনের সম্মানকে হাজার গুণ বাড়িয়ে দিতে পারে।